হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের সিনেমাটা নিয়ে। তো এই যে জামাটা আমি পরে আছি, এটা আমার নিজেরই কাস্টমাইজ করা। এটা অন্য একটা জামা ছিল, তো সেটাকে এরকম স্পাইডার মতো পিছনে একটা স্পাইডার আছে, তো সেটা পরে আমি দেখতে গেছিলাম আজকে স্পাইডারম্যানটা। তো দুদিন পরে গেলাম, যেদিন ফার্স্ট শো দেখার ইচ্ছে ছিল কিন্তু সময় হয়নি। তো যদি আমি এক কথায় বলি সিনেমাটা কেমন হয়েছে, তো বাকি যে টম হল্যান্ডের, আমি মার্ভেলের স্পাইডারম্যানগুলোর কথা বলছি, কারণ বাকি যে টোবে ম্যাগুয়ার বা অ্যান্ড্রু গারফিল্ডের যে স্পাইডারম্যানগুলো, সেগুলোর লেভেল অন্যরকম, বা সেগুলোর মেকিং অন্যরকম, সেগুলোর স্টোরি টেলিংটা ধাঁচটা আলাদা। কিন্তু যখন মার্ভেলের সাথে ইনক্লুড করে, মানে মার্ভেল স্টুডিওস যখন একসাথে বের করলো টম হল্যান্ডকে নিয়ে, যখন স্পাইডারম্যানগুলো বের করলো, তার যে চারটে সিনেমা, হোম কামিং, ফার ফ্রম হোম, নো হোম আর এই ব্র্যান্ড নিউ ডে, তো চারটের মধ্যে যদি সবচেয়ে ম্যাচিওর স্টোরি টেলিং বলা হয় বা সবচেয়ে ম্যাচিওরভাবে ড্রামাটাকে প্রেজেন্ট করা বলা হয়, তবে আমি বলবো সেটা হচ্ছে এই সিনেমাটা, ব্র্যান্ড নিউ ডে। কারণ নো ওয়ে হোমে যেখানে যেভাবে শেষ করেছিল, যে স্পাইডারম্যান পুরো একা, মানে পিটার পার্কার পুরো একা হয়ে গেছে, ওকে কেউ চিনছে মানে চেনে না কেউ, ইভেন পিটার পার্কার যে এক্সিস্ট করে সেটাই কেউ জানে না, কারোর মনে নেই। তো তারপরে সে কীভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে, বা মানে প্রথমে যেভাবে সিনেমাটা শুরু হয়েছে, যে পুরো কাজে ডুবে গেছে, একটা সুপার হিরো যেরকম জীবন মানে সুপার হিরো তার পার্সোনাল লাইফ আর তার প্রফেশনাল লাইফকে যেভাবে হ্যান্ডেল করছে, পুরো কাজের মধ্যে ডুবে গেছে, তার সেই মানে রেস্ট বলে কিছু নেই, সে নিজেকে এঙ্গেজিং রাখছে আর কি, নিজের ওই দুঃখ, ওই মেন্টাল ট্রমাগুলোকে ভুলে থাকার জন্য পুরোপুরি নিজেকে এঙ্গেজিং রাখছে কাজের মধ্যে। তো সেই জিনিসগুলোকে বিল্ড আপ করতে এখানে পুরো কাজে লাগিয়েছে আর কি। এখানে সাংচির যে ডিরেক্টর, এরও সেম ডিরেক্টর, তো সাংচির ডিরেক্টরের মানে যে একটা টাচ থাকে, যে একটা সামুরাই ফাইট হবে একটা, তো মোটামুটি ট্রেলার লেভেলে সেটা দেখা গেছে। তো সেই জিনিসটা এখানে বেশ সুন্দরভাবে এক্সিকিউট করেছে। এখানে স্পাইডারম্যান টু এর, মানে টোবে ম্যাগুয়ার যে স্পাইডারম্যান টু যে সিনগুলো ছিল, মানে সেখানে সে যে জাল, মানে কি বলবো, তার ওয়েভ নিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছিল, তার কিছু ক্ষমতা হারিয়ে যাচ্ছিল। তো এখানে সেই জিনিসটাকে একটা ট্রিবিউট দেওয়ার মতো করে করেছে, যে টম হল্যান্ডের মানে সে স্পাইডারম্যান তার অর্গ্যানিক ওয়েভ বেরোচ্ছে, মানে তার যে ওয়েভ শুটার তার থেকেও বেশি, অনেক বেশি পাওয়ারফুল। তো সেটাকে কন্ট্রোল করার জন্য সে একটা ইনহিবিটার বানাচ্ছে। তো এই জিনিসপত্রগুলো এখানে বেশ সুন্দর করে করেছে। সে যেভাবে সোসাইটির, মানে কি বলবো, একটা টাইমে সে যেমন ভিলেন হয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে তাকে সে আবার মানে মানুষের চোখে হিরো হচ্ছে, যে সেই যে ব্যাপারটা, সেটা এখানে সুন্দরভাবে দেখিয়েছে। একটা সিন আছে এখানে, যে মানে জেন্দায়ার সাথে আর কি। তো ওই সিনটা প্রথমে মনে হবে একটা ইমোশনাল সিন শুরু হচ্ছে, কিন্তু তারপরে আস্তে আস্তে গিয়ে সেটা যেভাবে শেষ হয়, ওখানেও একটা মানে অ্যামেজিং স্পাইডারম্যান টু এর একটা, এখন মোটামুটি সবাই জেনে গেছে আর কি, তো স্পয়লারের না দিয়েই বলছি। তো ওখানে একটা সিন আছে ওরকম, যে মানে শুরুটা যেভাবে হয় ইমোশনালভাবে, তার শেষটা যেভাবে হয়, তো সেটা বেশ মানে এন্টারটেনিং। সেখানে কিন্তু কোনো ফাইট সিন নেই বা কোনো মারামারি নেই, শুধুমাত্র ওই কনভারসেশনের মাধ্যমে যেভাবে সিনটা এক্সিকিউশনটা করেছে, মানে অনেক বেশি ম্যাচিওর স্টোরি টেলিং আর কি। যেভাবে ড্রামাটাকে এখানে, ড্রামাটার উপরে জোর দেওয়া হয়েছে, যেভাবে মানে এখানে ড্রামাটা হ্যান্ডেল করেছে আর কি প্রত্যেকটা একটা। টম হল্যান্ড তো এখানে দারুণ দারুণ অভিনয় করেছে, মানে ম্যাচিওর অভিনয় যেটাকে বলে। তার বডি স্ট্রাকচার, তার অ্যাপিয়ারেন্স অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, মানে এখন মানে বোঝা যাচ্ছে যে সে বড় হয়েছে আর কি। যখন মানে এর আগের যে তিনটে সিনেমা একটা টিনেজ ব্যাপার ছিল, সেটা এখন আস্তে আস্তে মানে নেবারহুড স্পাইডারম্যান থেকে আস্তে আস্তে এখন প্রপার অ্যাভেঞ্জার স্পাইডারম্যান হচ্ছে আর কি। আর জেন্দাকে অনেক বেশি মানে সুন্দর লাগছে এখানে, চুলটা স্ট্রেট করি। আমার তো জেন্দাকে এই এই সিনেমাটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। বাকি আগের সিনেমাগুলো বড্ড বেশি মানে বাচ্চা বাচ্চা তো ছিলই, আর খুব একটা মানে কিউট লাগছিল না। এখানে বেশ কিউট লাগছে, দেখতে ভালো লাগছে। নেড ঠিক আছে, তো নেডের আরেকটু মানে বেশি দেখালে বোধ হয় ভালো হতো। তবে আমি বলবো মানে এই সিনেমাতেই না জিনিসটা ঠিক ইয়ে করে দিলে ভালো হতো, মানে আগেরটা যেটা ভুলে গেছিলো সেটা এখানে মোটামুটি মনে করিয়ে দেওয়া, বা একটা মানে পার্টিকুলার কিছু একটা রেজাল্ট আনা আর কি। হয় মনে পড়বে, নয় মনে পড়বে না, এরকম একটা একটা মানে দোটানার মধ্যে রেখে দিল আর কি, মানে ওই যে হইচই সিরিজের মতো। মানে এর পরের সিজনে আসবে স্পাইডারম্যান উইল রিটার্ন, লাস্টে বলেই দিয়েছে। তো যাই হোক, সেটাকে আর কি বাজিয়ে রেখে দিল। তবে এখানে যে ক্যারেক্টার, নতুন কিছু ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়েছে, নতুন ভিলেন ইন্ট্রোডিউস হয়েছে, ট্রেলার লেভেলে মোটামুটি অনেকগুলো ভিলেনকে দেখেছি। তবে তবে এখানে খারাপ দিক হচ্ছে এটাই, যে সেই ভিলেনগুলোকে, মানে এখানে স্করপিয়ান আছে, আরও কিছু কিছু ভিলেন আছে, তো তাদেরকে যেভাবে ইন্ট্রোডিউস করেছে সিনেমায়, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। একটা ভিলেনই হচ্ছে এখানে মেন ভিলেন, তাকেই শেষ অবধি মানে নিয়ে যাওয়া হয় আর কি। মানে সে বেসিক্যালি মাইন্ড গেম খেলে। তো সেই মাইন্ড গেম খেলার ব্যাপারটা, মানে মাইন্ড গেম খেলার যে সেটা বোঝাই যায় কিছু কিছু সিন দেখে ট্রেলারেই। তো সেই মাইন্ড গেম খেলার যে ব্যাপারটা, সেটাই লাস্ট অব্দি নিয়ে যায়। ওটাও কাইন্ড অফ ওই স্পাইডারম্যান টু এর মতো, যে মানে শেষে গিয়ে ভিলেন বুঝতে পারে তার ভুল কোনটা, ঠিক কোনটা। এবার ভিলেনটাকে সেটা তো সিনেমা গেলে দেখা যাবে। কিন্তু
মানে আশেপাশের যে ভিলেনগুলো, মানে স্করপিয়ান হোক বা অন্য যে ভিলেনগুলো, তাদেরকে আরেকটু বেশি ভালোভাবে ইউটিলাইজ করলে আমার মনে হয় ভালো। তো ইভেন স্করপিয়ান যে ভিলেনটা যে দেখালো, তা কিন্তু দারুণভাবে ইউটিলাইজ করতে পারতো, মানে তার ক্যারেক্টারটাকে আরেকটু সুন্দরভাবে অনেকক্ষণ রেখে এমন করতে পারতো যে শেষে 2-3টে ভিলেন একসাথে আসে, যেমন অ্যামেজিং স্পাইডারম্যান 2-তে করেছিল। তো সেই জিনিসটা এখানে নেই, এখানে মিসিং। তো আর তারপরে এখানে পানিশারের ক্যারেক্টারটা যেভাবে করেছে, পানিশারের ক্যারেক্টারটা কিন্তু এতটা হিউমারাস ক্যারেক্টার নয়, ওটা অনেক টাফ ক্যারেক্টার, টাফনেস দেখিয়েছে কিন্তু সেটা হিউমারাস ওয়েতে দেখিয়েছে। আর হঠাৎ করে পানিশারের ক্যারেক্টারটা এতগুলো মার্ভেলের সিনেমার মধ্যে হঠাৎ করে এইটাই চলে এলো, এটা একটু কেন অড লাগে। বরঞ্চ ডক্টর স্ট্রেঞ্জকে একটু আনা উচিত ছিল আমার যেটা মনে হয়েছে, কারণ ডক্টর স্ট্রেঞ্জের নো ওয়ে হোমে ডক্টর স্ট্রেঞ্জ যেখানে ছেড়ে গিয়েছিল, তারপরে এখানে ডক্টর স্ট্রেঞ্জকে একটু দেখানো উচিত ছিল। এখানে হালকের একটা অ্যাপিয়ারেন্স আছে যেটা বেশ ভালো, মানে আমি বলবো ঠিকঠাক, কারণ যে যতটুকু দরকার, অল্প একটু সিনেই রয়েছে, একটা দুটো সিনে রয়েছে হাল্ক। তো সেই মানে সেই জিনিসটা ভালো গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে। তো আরও কিছু মার্ভেলের ক্যারেক্টারটাকে যদি দেখানো, মানে সেটা অবশ্য বাজেট বেড়ে যেত। তবে ঠিক আছে, এটা স্ট্যান্ড অ্যালোন স্পাইডারম্যানের সিনেমা যেহেতু, আমি বলবো ঠিকঠাক, যেহেতু মানে এটা অনেক বেশি আরও ড্রামা হতে পারতো, তো সেই ড্রামাটাকে খুব সুন্দরভাবে এখানে ব্যালেন্স করেছে। কারণ আগের সিনেমাগুলো যেভাবে, মানে আগের সিনেমাটায় নো ওয়ে হোমে যেভাবে শেষ করেছে, তো তারপরে এই সিনেমাটা সত্যি একটা ড্রামা এক্সপেক্ট করতো আর কি, মানে একটা ইমোশনাল ড্রামা, টাসেলটা যে স্পাইডারম্যান মানে পিটার পার্কারকে সবাই ভুলে গেছে, তারপরে আস্তে আস্তে তাদেরকে মনে করানো, সেই জিনিসটা এখানে বেশ সুন্দরভাবে কিন্তু জিনিসটা দেখিয়েছে। তো নেগেটিভ দিকের মধ্যে যেটা বললাম যে ভিলেনগুলোকে ঠিকঠাক ইউটিলাইজ করলে ভালো হতো। আর একটা ব্যাপার যে মেন যে ভিলেনটা, তার যে ব্যাক স্টোরিটা, মানে তার যে ইমোশনাল স্টোরিটা যেটা পরে গিয়ে রিভিল হয়, একদম শেষে গিয়ে রিভিল হয়, সেটা আমার মনে হয় মানে সাইমালটেনিয়াসলি স্পাইডারম্যানের সাথে সাথে যদি এগোতো, প্রথম ভিলেনটাকে একটু লুকিয়ে লুকিয়ে রাখা হয়, তারপরে মোটামুটি মাঝখানে গিয়ে তাকে রিভিল করা হয়, তারপরে শেষে গিয়ে তার ইমোশনাল স্টোরিটা দেখানো হয়। তো সেটা যদি প্রথম থেকেই বা মোটামুটি মাঝখান থেকেই যদি দেখানো শুরু করতো, আমার মনে হয় বেটার হতো, মানে স্টোরিটা আর কি, তাহলে অনেক বেশি এঙ্গেজিং হতো। অনেক বেশি ছোটো হয়ে গেছে যেহেতু শেষে দেখিয়েছি, যেমন স্পাইডারম্যান 2-তে এটা কনসেপ্টটা অনেকটা স্পাইডারম্যান 2 এর সাথে মেলে আর কি। তো স্পাইডারম্যান 2-তে যেটা করেছিল, সাইমালটেনিয়াসলি দেখিয়েছিল ডক্টর অক্টোপাস, মানে অক্টোভিয়াসের যে এটা অক্টোপাস যে ক্যারেক্টারটা আর কি, ডক্টর অক্টোভিয়াসের যে স্টোরিটা, তার যে স্ত্রী মারা যাচ্ছে বা তার সাথে যে ঘটনাগুলো ঘটছে, তারপরে সে আস্তে আস্তে ভিলেনের মতো হয়ে যাচ্ছে, তো সেটা কিন্তু মানে সাইমালটেনিয়াসলি এগিয়েছিল। তো এইখানে সেটা হয় না, এখানে শেষে গিয়ে এই গল্পটা দেখায়। আর ভিলেন বড্ড বেশি মনে হয় দুর্বল, মানে ভিলেনটা আরেকটু বেশি শক্তি, ওই জন্যই যেটা বললাম যে একটা ভিলেন যখন আছে তখন সাথে সাইমালটেনিয়াসলি আশেপাশে যদি আরও দু একটা ভিলেন থাকতো, তাহলে শেষের যে ক্লাইম্যাক্সটা টাসেলটা আরও অনেক বেশি এঙ্গেজিং হতো। ভালো হয়েছে, শেষের একটা ফাইট আছে যেটা ওই স্যাংচির মতো সামুরাইয়ের ফাইটিংয়ের একটা সিকোয়েন্স আছে, যেটা সত্যি দুর্ধর্ষ লাগবে দেখতে, খুব সুন্দর লাগবে। আর এখানে স্পাইডারম্যানের যে জিনের যে চেঞ্জ হয়, মানে সেও যে মাঝে মাঝে একটু চেঞ্জ হয়ে যায়, সেই যে ব্যাপারটা, সেটা আবার স্পাইডারম্যান 3 এর একটা কনসেপ্টের মতো লাগে, যে ভেনাম যখন মানে পিটার পার্কারের মধ্যে ঢুকে যায় আর কি, তখন তার যে যেরকম চেঞ্জ, সেই রকম একটা মানে একটা ভালো একটা খারাপের যে মাঝামাঝি যে জায়গাটা, বা ভালো খারাপ মিশিয়ে যে ব্যাপারটা, সেটাও কিন্তু এখানে হালকা আছে। তো সেটা বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে মোটামুটি আমার রিভিউ ছিল। ভালো দিক যেমন আছে, খারাপ দিকও তেমন আছে। তবে আমি বলবো যে এটা অনেক বেশি ম্যাচিওর একটা সিনেমা হয়েছে বাকি 3টে সিনেমার থেকে, টম হল্যান্ডের বাকি 3টে সিনেমার থেকে। আমার পার্সোনালি আমার পছন্দ নো ওয়ে হোম, কারণ ওখানে যেহেতু ওই ইমোশনগুলোকে ধরেছে, 3টে স্পাইডারম্যান একসাথে আছে বা মাল্টিভার্সের একটা কনসেপ্ট আছে, কিন্তু এটা কিন্তু অনেক বেশি ম্যাচিওর স্টোরি হয়েছে, অনেক বেশি ড্রামা ওরিয়েন্টেড সিনেমা হয়েছে এখানে। হ্যাঁ, এখানে কিন্তু ওই ফ্লাইয়ের যে ব্যাপারটা, ফ্লিংয়ের যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু অনেক কম রয়েছে আমি বলবো অন্য স্পাইডারম্যানগুলোর তুলনায়। অন্য স্পাইডারম্যানগুলো ওইগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়, এখানে কিন্তু স্টোরিটার উপরে বা ড্রামাটার উপরে বা শেষে যেভাবে ক্লাইম্যাক্সটা শেষ হয়, সেখানে বেশ ভালো একটা জোর দেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, তো এই ছিল আমার বক্তব্য। যারা যারা সিনেমাটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখো, যারা স্পাইডারম্যান ফ্যান আছো, অবশ্যই মার্বেল ফ্যান আছো। আর আমি যেটা বললাম যে ভাই মার্বেলেরও তো ব্যবসা করতে হবে, তাই সিনেমাগুলোকে একটু ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে আর কি, মানে ওই মাঝখানে এটাও এখানে শেষ করে দিতে পারতো জিনিসটা, তো পরের জন্য আর কি রেখে দিল, পরে হয়তো আরও এক্সট্রা কিছু আসবে। আর যেটা বলার, ডিসেম্বরে ডুমসডে আসছে, তো তার একটা গেটওয়ে কিন্তু এটা খুলে দিল আর কি। মানে মার্বেল বরাবরই এটা করে যে তার বড় কোনো সিনেমা আসার আগে তার ছোটো কোনো একটা সিনেমা দিয়ে সে একটা স্টার্ট করে আর কি। যেমন এটা পুরো ডুমসডে একটা স্টার্ট বলা যায়। এখান দিয়ে কিন্তু যে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করলো, কিছু কিছু ক্যারেক্টারকে, তারা আমার মনে হয় ডুমসডেতে আবার আসবে, বিশেষ করে এই লাস্ট যে জিন গ্রের ক্যারেক্টারটা। যাই হোক, তো এটা আমার মনে হয়, জানি না কতটা ঠিক হবে। হালকে তো দেখিয়েই দিয়েছে, আর ডুমসডেতে তো আরও অনেক বড় বড় চমক ওয়েট করছে। আমি 3Dতে দেখলাম, হিন্দি ভার্সনে দেখেছি, বেশ ভালো লাগলো, বিশেষ করে ওই ওড়ার সিনগুলো দারুণ লাগছিলো দেখতে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা মার্ভেল ফ্যান আছো, বিশেষ করে স্পাইডারম্যান ফ্যান আছো, তারা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও কেমন লেগেছে। তো চলো, আজ টাটা, বাই বাই।